হ্যালো। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। আসসালামু তোমরা কি আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? জি মিস। আমার কথা শোনা যাচ্ছে? জি মিস। জি ম্যাম। ওকে, আচ্ছা, ঠিক আছে। ক্লাসে কতজন আছো? হ্যাঁ, 3 সেকশন মিলিয়ে 31, 32। আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো, খুব সহজ একটা বিষয় আমরা পড়বো। তোমরা এটা জানো, সবাই জানো বিষয়টা। তারপরেও যেহেতু আমাদের কারিকুলামে আছে, যে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্নের ব্যবহার। বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন কেন আমরা ভাষায় ব্যবহার করি, কেউ কি বলতে পারবে? কেন আমরা লেখার ব্যবহার সময় হ্যাঁ, লেখার সময় আমরা ব্যবহার করি, কেন করি? যদি ব্যবহার না কখন করতাম তাহলে থামতে হবে, কখন মানে একটু বেশি থামতে হবে বা কখন পড়ে যেতে হবে এগুলোর জন্য। আচ্ছা, তো আমরা যখন মুখে কথা বলি তখন কি আমি বলি, এই তোমাদের কি অবস্থা? তারপর আমি একটু কি বলি, প্রশ্নবোধক চিহ্ন। আজকে আমরা বিরতি চিহ্নের উপর ক্লাস করব, দাড়ি। এভাবে কি আমরা কথা বলি? জি ম্যাম। তাহলে আমাকে এটা বলো তো, যে কথা বলার সময় আমরা বিরতি চিহ্ন ব্যবহার করছি না, কিন্তু লিখিত ভাষার ক্ষেত্রে কেন এটা অবশ্যই ব্যবহার করতে হয়? না হলে আসলে অর্থ একেবারেই আমরা বুঝতে পারবো না। যদি কোনো বিরতি চিহ্ন ব্যবহার না করা হতো, তাহলে কিন্তু আমরা একেবারেই বুঝতাম না যে কোথায় থামতে হবে, কি করতে হবে। একটুখানি কেউ কি বলতে পারবে যে মৌখিক ভাষায় বা মুখে কথা বলার সময় কেন আমরা বিরতি চিহ্নটা ব্যবহার করছি না? বুঝেই যাচ্ছে আমরা আমরা কখন থামতে কিভাবে বলতেছি। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে আমরা যখন মুখে মুখে ভাষাটা ব্যবহার করি, তখন কিন্তু মানে ওইভাবেই আমরা বক্তা যখন মৌখিক ভাষার ক্ষেত্রে বক্তা এবং শ্রোতা দুই পক্ষ থাকে। যিনি কথা বলেন তিনি বক্তা, যিনি শোনেন তিনি শ্রোতা। যেহেতু দুপক্ষই উপস্থিত থাকে, এবং দেখা যাচ্ছে যে কথা বলার স্টাইল, তারপরে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, সবকিছু মিলিয়ে কিন্তু শ্রোতা বুঝতে পারছে যে বক্তা কথা বলার সময় কি বোঝাতে চাচ্ছে, কোথায় থামছে, কি জিজ্ঞেস করছে, কি জানতে চাচ্ছে, বা সে কোনো কিছু দেখে বিস্ময় প্রকাশ করছে কিনা, এটা কিন্তু আমরা টোনেই বুঝতে পারি। আমি যদি খুব সুন্দর একটা দৃশ্য দেখি, তাহলে অটোমেটিক্যালি আমাদের মুখ থেকে কি বেরোয় আসে? বাহ, চমৎকার, ওয়াও, দারুণ, কি সুন্দর। মানে আমার গলার টোনেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমি ভীষণ বিস্মিত হয়েছি। আমি যখন কারোর উপর রাগ হই, তখন কিন্তু আমার গলার টোনেই সেটা বোঝা যাচ্ছে যে আমি রাগ হচ্ছি, ধমক দিচ্ছি। আবার আমি যখন কাউকে কিছু জিজ্ঞেস করছি, প্রশ্ন করছি, কি অবস্থা তোমাদের, তোমাদের মিট কেমন হলো, তোমাদের আবার নেক্সট পরীক্ষা কবে হবে, এই যে নেক্সট পরীক্ষা কবে হবে, একটা কিন্তু মানে টোনের মধ্যে একটা কোশ্চেন রয়েছে। কাজেই যখন বক্তা এবং শ্রোতার কনভার্সেশন হয়, কথোপকথন হয়, তখন আসলে আলাদা করে কিন্তু বিরতি চিহ্নটা ব্যবহার করার প্রয়োজন এ কারণেই হয় না, যেহেতু বক্তাও সামনে উপস্থিত থাকেন, শ্রোতাও সামনে উপস্থিত থাকেন। এ কারণে কিন্তু তারা কিন্তু বুঝতে পারেন যে কে কি বলছেন। কিন্তু লিখিত ভাষায় আমরা যখন কোনো কিছু লিখি বা লিখিত কোনো কিছু যখন আমরা পড়ি, তখন কিন্তু বক্তা শ্রোতা মানে বক্তা বা লেখক, লিখিত ভাষার ক্ষেত্রে তো আর বক্তা হবে না, লেখক হবে। লেখক যেহেতু সামনে উপস্থিত থাকে না, এই কারণে অবশ্যই বিরতি চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে মানে পাঠক বুঝতে পারবে খুব সহজে কোথায় থামতে হবে, কতটুকু থামতে হবে, কি বলতে চেয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিরতি চিহ্নের ব্যবহারটা মূলত মানে আমরা কোথায় দম নেই, কোথায় থামি, অর্থাৎ শ্বাসের ব্যবহারটা আমাদের ভাষাতে কেমন হয়, সেটাই আসলে বিরতি চিহ্ন ব্যবহার। মানে শ্বাসের শ্বাস বলতে এখানে বোঝানো হচ্ছে শ্বাস বিরতি। মানে কোথায় গিয়ে আমি একটু দম নিব, কোথায় গিয়ে একটু বেশি দম নিব, এই বিষয়গুলোই হচ্ছে বিরতি চিহ্নের কাজ মূলত। তো দেখা যাচ্ছে যে বক্তার বক্তব্য বা ভাবকে ঠিকঠাক মতো প্রকাশ করবার জন্য অবশ্যই অবশ্যই লিখিত ভাষার ক্ষেত্রে আমরা সবাই জানি বিরতি চিহ্ন ব্যবহার করতে হয়, এবং আমরা সেটা করে থাকি। আহ বাংলা ভাষাতে যে বিরতি চিহ্নগুলো আছে, বিরতি চিহ্নগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো হলো, আমি একটু
আমি তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করছি, তোমরা কেউ ওটার মধ্যে দাগাদাগি করো না, তোমরা একটুখানি দেখো। আচ্ছা, তো আমরা জানি যে বাংলাতে বিরতি চিহ্নের মধ্যে মোটামুটি 15-16টার কথা এখানে মেনশন করা আছে। দাড়ি, দাড়ি কেমন হয়? দাড়ি এটা হয় আমরা সবাই জানি। দাড়িটা কোথায় বসে? দাড়িটা বসে আমি যখন আমার বাক্যটা সমাপ্তি হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, তখন আমি দাড়ি বা ফুল স্টপটা বোঝাই। বাংলাতে ফুল স্টপ না, ইংরেজিতে ফুল স্টপ, বাংলাতে আছে দাড়ি। আহ, আজকে শুক্রবার, আজকে আমাদের ইউনিভার্সিটি বন্ধ ছিল। এখন আমরা অনলাইনে ক্লাস করছি। এই যে 3টা বাক্য বললাম, 3টা বাক্য যদি আমি লিখি তাহলে 3টা বাক্যর পর পরই কিন্তু দাড়ি ব্যবহৃত হবে। এটা গেল দাড়ি। এরপরে যেটা আছে সেটা হলো কমা। কমাটা কখন ব্যবহার করা হয়? কমাটা দাড়ি বোঝাতে যতটা সময় লাগে তার থেকে আর কেউ একজন বোধহয় ইয়া করে আছো, আনমিউট করা আছো, মিউট করো তো। কমাটা কখন ব্যবহার করা হয়? কমাটা দাড়ি থেকে আরেকটু কম বিরতি বোঝানোর জন্য আমরা সাধারণত এই কমা চিহ্নটা ব্যবহার করে থাকি। উম যেমন ধরো, কমার মধ্যে আবার কোথায় কোথায় কমার ব্যবহারের ক্ষেত্রে আমরা এখানে 6টা নিয়ম দেখতে পাচ্ছি। যে একই জাতীয় একাধিক পদ যদি পর পর থাকে, ধরো বিশেষ্য অথবা বিশেষণ হতে পারে, তাহলে কি হয়? কমা বসে। যদি এরকম একটা বাক্য বলা হয় যে রবীন্দ্রনাথ কে, সবাই একটু মিউট করো তো। যদি এরকম একটা বাক্য বলা হয় যে রবীন্দ্রনাথ নাটক, নাটক কমা গল্প কমা উপন্যাস কমা কবিতা সবই রচনা করেছেন। তাহলে এই যে কবিতার পরে কিন্তু আমি আর কমা দিলাম না, শেষটার আগে কমা হয় না। অন্য সবগুলো একই টাইপের, যেহেতু এখানে আহ, নাম বোঝাচ্ছে, নাটক গল্প উপন্যাস এগুলো সবই নাউন, কাজে এগুলোতে একটার প্রত্যেকটার পরে তাহলে সমজাতীয় যখন তোমার পদগুলো আমরা পরপর ব্যবহার করি তখন প্রত্যেকটা শেষে এরকম কমা ব্যবহার করা হয়। তারপরে সম্বোধন পদের পরে, ধরো তুমি কাউকে ডাকছো, এই শুনতে পাচ্ছো, তাহলে এই যে এর পরে আমরা কমা ব্যবহার করছি। উদ্ধৃতি চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন কোনটা? ইনভার্টেড কমা। ইনভার্টেড কমাতে কি হয়? বক্তা যে কথাটা বলেন ইনভার্টেড কমাতে কিন্তু সেটা পুরোপুরি আহ, ওইভাবেই বলা হয়। যদি বলা হয়, যদি কেউ এরভাবে বলে, আহ, রহিম বলল আজ ওর শরীরটা ভালো না, তাহলে রহিম বলল, এই বললোর পরে একটা কমা, তারপর ইনভার্টেড কমার মধ্যে আজ, সরি, রহিম বলল আজ আমার শরীরটা ভালো না, ইনভার্টেড কমার মধ্যে তুমি সেটা রাখলে। আর এই যে বললো যে ইয়াটা আছে, শব্দটা আছে, এরপরে কমা ব্যবহৃত হচ্ছে। তাহলে উদ্ধৃত চিহ্নর পূর্ববর্তী পদে, এই যে এটা ছিল উদ্ধৃত চিহ্ন, এর আগের পদে কমাটা ব্যবহার করা হয়। তারিখ লিখতে গিয়ে দেখা যাচ্ছে বার মাস এগুলোর পরে কমা ব্যবহার করা হয়। যেমন ধরো যদি লিখি আজকে কত তারিখ, আজকে হলো 17 এপ্রিল 2026, তাহলে এই দেখো এপ্রিলের পরে একটা কমা ব্যবহার করা হলো। সংখ্যা শব্দে কমা বসে। আমি যদি লিখি 10,000, তাহলে 10-এর পরে কিন্তু আমরা একটা কমা ব্যবহার করি। বাক্যের দুটো অংশকে পৃথক করতে কমা ব্যবহার করা হয়। এটা একটা লম্বা বাক্য, আমি এমনি মুখে বলছি, তোমরা শোনো। যদি বলি তার এক হাতে গ্লাস কমা অন্য হাতে জগ, তাহলে দেখা যাচ্ছে যে দুটো লম্বা বাক্য। তো এই দুটো অংশকে পৃথক করবার জন্য মাঝখানে এক হাতে গ্লাসের পর একটা কমা বসবে, তারপরে অন্য হাতে জগ। এই গেল তোমার কমার ব্যবহার। সবাই বুঝতে পেরেছি? জি ম্যাম। কমার পরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেমিকোলন।
সেমিকোলন, সেমিকোলন হলো কমার থেকে যখন একটু বেশি বিরতির প্রয়োজন, তখন দুটো বাক্যের মাঝখানে আসলে সেমিকোলন বসে। সেমিকোলন কোনটা? এই যে এটা হলো সেমিকোলন। তো কোন কোন ক্ষেত্রে বসে? যেমন ধরো, আমার ভাই মামুন, কমা, সে খুব বড় লেখক, তারপরে তোমার এই সেমিকোলনটা বসবে। সেমিকোলন দিয়ে তারপরে হবে, কিন্তু লেখায় তার কোনো উৎসাহ দেখি না। একটা দীর্ঘ বাক্য তুমি একটা কাউকে সম্পর্কে, মানে কোনো একজন ব্যক্তি সম্পর্কে যখন বলছো, এরকম লম্বা বাক্য, তো তখন মাঝখানে কমা, সেমিকোলন এগুলো বসে। এরপরে প্রশ্নবোধক চিহ্ন, আমরা সবাই চিনি এটা, প্রশ্নবোধক চিহ্ন। এটা প্রশ্নবোধক চিহ্নটা কোথায় বসে? কোনো কিছু আমরা যখন জানতে চাইবো তখন প্রশ্নবোধক চিহ্ন বসে। আমরা প্রতিনিয়ত যখন কিছু জানতে চাই, জিজ্ঞেস করি, তখন এই প্রশ্নবোধক চিহ্নটা আমরা বাক্যে ব্যবহার করি। বিষয়সূচক চিহ্ন, বিষয়সূচক চিহ্ন কোনটা? এরকম, আমি যখন কোনো কিছু দেখি খুব অবাক হয়ে গেলাম বা হতবাক হয়ে গেলাম, মানে অবাক হলেও বসে, হতবাক হলেও বসে। মানে আমরা বিস্মিত আসলে ভালো কারণেও হতে পারি, আবার হঠাৎ করে কোনো একটা খারাপ কোনো একটা নিউজ শুনলেও আমরা খুব অবাক হয়ে যাই। তো তখন এই এই বিষয়সূচক চিহ্নটা ব্যবহার করা হয়। হাইফেন বা সংযোগ চিহ্ন, হাইফেন বা সংযোগ চিহ্ন কোনটা? এই যে এরকম মাঝখানে একটা ছোট যে টান দিয়ে আমরা সেটাকে আমরা হাইফেন বলতে পারি। তো হাইফেন বা এই সংযোগ চিহ্নটা কোথায় বসে? সাধারণত দেখা যাচ্ছে যে সমাসবদ্ধ পদের অংশগুলোকে যখন পৃথকভাবে আমরা বলি, যেমন ধরো ফুল, ফল, তারপরে ছেলে, মেয়ে, বাবা, মা, এগুলোর মাঝখানে কিন্তু আমরা একটা করে তোমার হাইফেন দিয়ে থাকি। ড্যাশ, ড্যাশটা হলো হাইফেন থেকে একটু লম্বা, হাইফেনের যে সাইজ তার থেকে এটা আরেকটু বড় হয়ে থাকে সাধারণত। ড্যাশটা কখন বসে? ড্যাশটা হলো জটিল বা যৌগিক বাক্যে, যখন আমি একাধিক বাক্যকে একসাথে বোঝাতে চাই, তখন তার আগে সাধারণত ড্যাশ বসে। যেমন যদি একটা বাক্য এখানে দেওয়া আছে, প্রজারা সমস্বরে বলল, তারপরে তোমার এই ড্যাশটা দিয়ে তখন বলা হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে যে মহারাজা দীর্ঘজীবী হন। তাহলে এই যে প্রজারা সমস্বরে বলল, এখানে একটা ড্যাশ ব্যবহার করা হবে। কোলন, কোলন কোনটা? কোলন হলো, এটা হলো কোলন। এটা মাথায় রাখবে, কোলনটা কিন্তু বিন্দুর মতো হয়। আর এই এই যেটা এরকম দুইটা রসগোল্লার মতো, সেটাকে কি বলে বলো তো? এটাকে কি বলে? তো বলতে পারবে? বিসর্গ। বিসর্গ, গুড। কাজে এটা আমাদের মাথায় রাখতে হবে। অনেকেই কিন্তু লেখার সময় এটাকে কোলন হিসেবে ব্যবহার করে। কোলন কিন্তু এই যে জাস্ট দুটো ডটের মতো। কাজে এটা আমাদের মাথায় রাখতে হবে। কোলনটা কোথায় বসে? এই যে যখন আমি কোনো কিছু সম্পর্কে বলতে যাই, যেমন ধরো, যেমন, যেমন লিখে কোলন। উদাহরণ হিসেবে আমরা যখন দেখি উদাহরণ, তারপরে এরকম কোলন দিয়ে পরপর তুমি যদি একাধিক বাক্য বা একাধিক শব্দ হয়, তখন তুমি কমাটা ব্যবহার করতে পারো। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যখন আমি কোনো কিছু দৃষ্টান্ত বা উদাহরণ দেখাতে চাই, তখন সাধারণত আমরা দেখি যে কোলনটা ভাষায় ব্যবহার করা হয়। কোলন ড্যাশ, কোলন ড্যাশ আসলে একটা সময় ছিল, কিন্তু কোলন ড্যাশের ব্যবহারটা এখন ওইভাবে ভাষাতে নাই। কোলন ড্যাশটা কেমন? এই কোলন দিয়ে তারপরে একটা ড্যাশের মতো সাধারণত দেখা যায় না। তারপর আমরা যেহেতু আছে টুকটাক কোনো কোনো ক্ষেত্রে, সেটা হলো এখানেও মানে কোনো একটা উদাহরণ বা দৃষ্টান্ত দিতে, মানে এটাতে আমরা যেটা বললাম কোলনের ব্যবহার, যে কোনো একটা উদাহরণ বা দৃষ্টান্ত দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করছি কোলন। এই কোলন ড্যাশটাও উদাহরণ বা দৃষ্টান্ত দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। মানে এই ক্ষেত্রে একটা সময় ছিল কোলনও ব্যবহার করা হতো, আবার কোলন ড্যাশও ব্যবহার করা হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সাধারণত কোলনটাই ব্যবহার করা হয়, কোলন ড্যাশটা আর ব্যবহার করা হয় না। উদ্ধৃতি চিহ্ন, ইনভার্টেড কমা, এটার ব্যবহার আমরা সবাই জানি। যে রাবু বলল, আজকে আমার ভালো লাগছে না। যদি বলা হয় রাবু বলল আজকে আমার ভালো লাগছে না, তাহলে আজকে কার ভালো লাগছে না? রাবুর ভালো লাগছে না। এটা কার উদ্ধৃতি? রাবুর উদ্ধৃতি। তাহলে রাবু বলল, তারপরে একটা কমা হবে, তারপর আজকে আমার ভালো লাগছে না, এই পুরো বাক্যটা এরকম ইনভার্টেড কমার মধ্যে থাকবে। আহ এরপরে আছে বিলুপ্তি বা ইলেক্ট চিহ্ন। এটা একটা মজার বিষয়। একটা সময় ব্যবহৃত হতো, এখন আসলে ওইভাবে ব্যবহৃত হয় না। এটাকে ঊর্ধ্ব কমাও বলা হয়। মানে কোন একটা শব্দের মধ্যে, যেমন ধরো হইতে না বলে আমরা বলি এখন হতে।
তারপরে এভাবে একটা সময় এই যে হ আর ত এর মাঝখানে রস্বই ছিল কারণে এই এই রস্বইটা যেহেতু এখন অমিট হয়ে গিয়েছে, এটা আমরা দেখাচ্ছি না, এইটা যে ছিল এইটা বোঝানোর জন্য দেখো উপরে একটা ঊর্ধ্ব কমার মতো ব্যবহার করা হচ্ছে। তো এইটাকে বলা হচ্ছে বিলুপ্তি বা ইলেকট্রিনো, মানে এইটাতে একটা বর্ণ এক সময় ছিল কিন্তু এখন আর সেটাতে কোনো বর্ণ নাই, এটা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হচ্ছে। বন্ধনী চিহ্ন, বন্ধনী চিহ্ন কোনটা? এই যে ফার্স্ট ব্র্যাকেট, যেটা আমরা সাধারণত ভাষার ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটে ব্যবহার করি, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এগুলো অঙ্কের ক্ষেত্রে আমরা ব্যবহারটা দেখি। তো ফার্স্ট ব্র্যাকেটের ব্যবহারটা সাধারণত ভাষার ক্ষেত্রে কই হতে পারে? যেমন ধরো তুমি কোন একটা কিছু সম্পর্কে বলছো, ওটার মধ্যে তুমি একটা রেফারেন্স যদি যোগ করতে চাও, তাহলে তুমি ওই ব্র্যাকেটের মধ্যে সেই রেফারেন্সটা তুমি মেনশন করতে পারো। যেমন ধরো এখানে যে উদাহরণটা দেওয়া আছে, তোমরা কি রবীন্দ্রনাথের ছুটি ছোট গল্পটা পড়েছো? ছুটি গল্পটা পড়েছো? তোমরা কি আছো? তোমরা যে আছো সেটা বোঝানোর জন্য তো মাঝে মাঝে একটু হুহা করতে হবে, না হলে আমি কিভাবে জি বুঝবো? ম্যাম আছি। আছো, হ্যাঁ, তাহলে মাঝে মাঝে একটু রেসপন্স করো, না হলে তো মনে হবে যে আমি ওই যে বেতার বাংলাদেশ যেভাবে কথা বলে যায়, কে শুনছে কে শুনছে না বোঝা যায় না, তো আমারও তো সেরকম অবস্থা মনে হচ্ছে। তো তাহলে যেটা জিজ্ঞেস করছিলাম যে ছুটি গল্পটা তোমরা পড়েছো? নাম না শুনেছো? ম্যাডাম, ছিল না। ছিল না? মানে তোমাদের টেক্সট বইয়ে যা থাকে তোমরা সেটাই পড়ো, এর বাইরে তোমরা কিছু পড়ো না? আচ্ছা, ওই ছুটি রবীন্দ্রনাথের খুব বিখ্যাত একটা ছোট গল্প, যদি কারো লেখাপড়ার মানে পড়ার অভ্যাস থাকে, টেক্সট বইয়ের বাইরে কোনো কিছু, তাহলে তোমরা পড়ে দেখতে পারো। তো ওই ছুটি গল্পের প্রধান চরিত্র যে ছিল তার নাম ছিল ফটিক। তো তাহলে তুমি যদি এরকম একটা উদাহরণ দাও, ফটিক, এখন ফটিকটা ফটিক রবীন্দ্রনাথের গল্পের একটি উল্লেখযোগ্য চরিত্র। তো এখন যদি অনেকে বুঝতে না পারে যে আসলে কোন গল্পের উল্লেখযোগ্য চরিত্র, তো ফটিকের পরে ব্র্যাকেটে ছুটি এই কথাটা লিখে দেওয়া যেতে পারে যে ফটিক ব্র্যাকেটে ছুটি রবীন্দ্রনাথের গল্পের একটি উল্লেখযোগ্য চরিত্র, তাহলে পাঠক কিন্তু বুঝতে পারবে যে কোন গল্পের চরিত্রের কথা বলা হচ্ছে। তাহলে রেফারেন্স হিসেবে যখন আমরা কোনো কিছু ব্যবহার করব, তখন সেটা বন্ধনী চিহ্নের মধ্যে আমরা দেখাবো। জোড়া চিহ্ন বা জোড় চিহ্ন কোনটা? এই যে দুই দাড়ি যেটা, সেটাকে বলা হচ্ছে জোড়া চিহ্ন বা জোড় চিহ্ন। তো এটার ব্যবহারটা একসময় আমরা যখন বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছি, মধ্যযুগের কথা আমরা বলেছি। মধ্যযুগে কি ছিল? গদ্য সাহিত্য কিন্তু ছিল না, মধ্যযুগে ছিল মূলত কবিতা। ওই সময় কবিতাই কবিরা বেশি লিখতেন, সাহিত্যিকেরা কবিতার চর্চায় বেশি করতেন। এবং তারপরে তারা সাধারণত ওই সময়টাতেও কিন্তু বিরতি চিহ্নের, আমরা যতগুলো বিরতি চিহ্নের কথা বলছি, সব বিরতি চিহ্ন কিন্তু ওই সময় ছিল না। ওই সময় এই এক দাড়ি দুই দাড়ি এটাই সাধারণত ব্যবহার করা হতো। তো এই দুই দাড়ির যে বিষয়টা বললাম, সেটা আসলে মধ্যযুগের বাংলা সাহিত্যে ব্যবহৃত হতো, এখন আর দুই দাড়ি সেরকম ব্যবহার নেই। কিন্তু একটা ক্ষেত্রে দুই দাড়ি আমরা ব্যবহার করে থাকি এখনো, তোমরা কি কেউ বলতে পারবে কোথায়? কেউ কি তোমরা গান? পেপারে দেখা যায়, পেপারে লেখার সময় দেখা যায়, আর গানের সারগাম লেখার পর দেখা যায় অনেক ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, সাধারণত তোমার স্বরলিপি, ওটাকে স্বরলিপি বলা হয়, যে গানের ক্ষেত্রে দুই দাড়ি দেয়া হয়। কেন দেওয়া হয়, এটা দিয়ে কি অর্থ বোঝায়? ওইখানে একটা মিনিং আছে দুই দাড়ি ব্যবহারের। গানের যে লিরিক্স লেখা হয়, তো সেখানে দেখা যাচ্ছে যে অনেক সময় দুই দাড়ি ব্যবহার করা হচ্ছে। তো এই দুই দাড়িটা কেন ব্যবহার করছে, কেউ বলতে পারবে? একই লাইন দুইবার বলতে হবে, মানে ওটা রিপিট হবে, ওইটা বোঝানোর জন্য আসলে দুই দাড়িটা ব্যবহার করা হচ্ছে। তার মানে হলো যে ওই অংশটা মানে আবার গাইবে সে, ওই অংশটাই আবার রিপিট করতে হবে, এই জন্য দুই দাড়ি ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে দুই দাড়িটা তোমার একটা সিম্বল হিসেবে ব্যবহার করা হচ্ছে, মানে দুই অর্থে, টু অর্থে দুই দাড়িটা ব্যবহার করা হচ্ছে। আহ বিন্দু চিহ্ন, বিন্দু চিহ্ন মানে ম্যাম, ডট। হ্যাঁ বলো। পেপারের ক্ষেত্রে অনেক বড় হেডলাইনের পরে দুই দাড়ি দেখা যায়, তো ওইটা কি অর্থে পেপারের ব্যবহৃত হয়? ক্ষেত্রে, পেপারের ক্ষেত্রে অনেক বড় হেডলাইনে দুই দাড়ির ব্যবহার আহ, আমি কিন্তু দেখি নাই। যদি থাকে যে মানে কোন পেপারের ক্ষেত্রে, তুমি কি একটু রেফারেন্স দিবে কোনটাতে দুই দাড়ির ব্যবহার তুমি দেখেছো? দুই দাড়ি
আমরা পেপারের যেমন নাম হলো, তো মনে নেই, অনেক সময় আচ্ছা পড়তে গিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যেমন দেখেছি অনেক যে আগে আমরা যখন জায়গায় দিনে অনেক ব্যবহার হতো এটা। যাই যাই দিন অনেক ব্যবহার হতো, যাই যাই দিন আসলে আহ পত্রিকাটার কথা বলছো না ম্যাগাজিনটার কথা বলছো? মানে হ্যাঁ, আমি আসলে, পত্রিকা। আমি যতটুকু জানি যে দুই দাড়ির ব্যবহারটা বাংলা সাহিত্যে মধ্যযুগেই ছিল, এখন ওইভাবে দেখা যায় না। এখন যেটা হতে পারে যে দুই দাড়ি দিয়ে মানে আমরা যেটা এখন কি করি, কোনো কিছু নিয়ে আমরা যখন টেক্সট লিখি বা কিছু লিখি, যে আমি যে খুবই সারপ্রাইজড হয়েছি সেটা বোঝানোর জন্য, বা মানে কি হলো এটা বোঝানোর জন্য আমরা সাধারণত দুই দাড়িটা ইনফরমালি ব্যবহার করে থাকি। এটা কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে না, আনঅফিসিয়াল সেটাকে দুই দাড়ি মানে এটা আসলে বিস্ময়সূচক চিহ্নের মতো করে দুটো সিম্বল আমরা ব্যবহার করে থাকি। কাজে আমি আসলে ঠিক বলতে পারলাম না যে মানে এখন সাহিত্যে বা পেপারের ক্ষেত্রে দুই দাড়ির ব্যবহারটা কিভাবে আছে। তারপরে আমি জানার চেষ্টা করব যেটা কিভাবে আছে। আমি যতদূর জানি যে এখন এটা আর ব্যবহার করা হয় না, ওই গানের লিরিক্সে সাধারণত দুই দাড়িটা ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর যেটা ধন্যবাদ ম্যাম। বলছিলাম, আচ্ছা তারপর তুমি যেহেতু আমাকে জিজ্ঞেস করেছো, আমি এটা চেষ্টা করব জানতে। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডট, ডটটা কোথায় ব্যবহার করা হয়? ডটটা ব্যবহার করা হয় যখন আমি সময় বলতে যাই বা ভগ্নাংশ, ধরো 2.50, 2.50, এখানে যে ভগ্নাংশের ক্ষেত্রে আমি ডটটা ব্যবহার করলাম। তারপরে যখন আমি সময় বোঝাতে চাই যে আজকে তোমাদের ক্লাসটা হবে 7:30 থেকে 7:30, কিন্তু এই যে 7:30 মাঝখানে একটা ডট ব্যবহার করছি। তারপরে আমরা যখন বলি ডাক্তার, ডাক্তারে কিন্তু এইভাবে আমরা লিখি। তারপরে ডক্টর, ডক্টরে আমরা এইভাবে লিখি। এখন আমাকে বলো তো, এই যে আমি ডাক্তার লিখলাম আর ডক্টর লিখলাম, এই ডাক্তার দিয়ে কাকে বোঝাচ্ছে আর ডক্টর দিয়ে কাকে বোঝাচ্ছে? ইংরেজিতে ডক্টর, দুটোই ডক্টর ডক্টরই বোঝায়, কিন্তু বাংলাতে ডক্টর দিয়ে কি বোঝানো হচ্ছে আর ডাক্তার দিয়ে কি বোঝানো হচ্ছে? ডাক্তার দিয়ে কি বোঝানো হচ্ছে আমরা সবাই জানি। এটা দিয়েও কি তাহলে যিনি রোগী দেখেন তাকেই বোঝানো হচ্ছে? এটা দিয়ে তো বোঝানো হচ্ছে যিনি রোগী দেখেন তাকে, যিনি আমাদের মানে আহ, কি বলে, গডের পরে যিনি আছেন তিনি হলেন ডাক্তার। তো ডাক্তার দিয়ে বোঝানো হচ্ছে এইটা, আর এই ডক্টর দিয়ে কি বোঝানো হচ্ছে বলো তো? ম্যাম যার পিএইচডি আছে। রাইট। তাহলে দেখা যাচ্ছে এখানে ডক্টরেট ডিগ্রিটাকে বোঝানো হচ্ছে। কাজেই ডক্টর অফ ফিলোসফি যেটা, সেটাকে তোমার আহ, এটা দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে এগুলোর ক্ষেত্রেও আমরা ড এর পরে দেখতে পাচ্ছি এই তোমার বিন্দু চিহ্নটা ব্যবহার করা হচ্ছে। বিকল্প চিহ্ন, বিকল্প চিহ্ন কোনটা? অবলিক। যেমন ধরো তুমি আজকে দুপুরে কি খাবে? খিচুড়ি। এ, যদি এরকম প্রশ্ন মানে লেখা হয় খিচুড়ি অবলিক ভাত অবলিক পোলাও, তার মানে তোমার কাছে কয়েকটা অপশন আছে, তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে যে তুমি কোনটা খেতে চাও। তো এরকম মানে একই টাইপের কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে যখন অপশন দেওয়া হয় তখন সাধারণত তোমার এই বিকল্প, বিকল্প মানে অপশন, সেটা আমরা জানি যে এখানে তখন এই চিহ্নটা ব্যবহার করা হয়। হর্ষ চিহ্ন, হর্ষ চিহ্ন কোনটা? হর্ষ চিহ্ন হলো আহ আমরা যখন বলি ক, ক এর সাথে প, একটা কিন্তু ক এর সাথে কি আছে বলো তো? অ আছে। কিন্তু আমরা যখন বলছি তখন বলছি ক, যখন আমরা লিখছি তখন এখন আসলে হর্ষ চিহ্নের ব্যবহার নাই। এই কয়ের নিচে যে কয়ের সাথে যে একটা অ আছে সেইটা বোঝানোর জন্য আমরা ভাষাতে দেখা যাচ্ছে এরকম করে নিচে একটা হর্ষ চিহ্ন দেওয়া হয়। এই হর্ষ চিহ্নটার অর্থ হলো, যদি আমরা বলি বস, আমরা তুই করে যাদেরকে বলি তাদেরকে তো আমরা বসো বসেন এগুলো বলবো না, আমরা বলি, তোমরা যখন বন্ধুরা কথা বলো কি বলো? এদিকে এদিকে আয়, এখানে বস। তো বস যখন বলা হচ্ছে বস, তো তখন কিন্তু এটার উচ্চারণ কিন্তু বসও হতে পারে আবার বসও হতে পারে। এর সাথে যদি অটা আমি ধরে নেই তাহলে এটার উচ্চারণটা হবে বসো। আমি ধরে নিবো বসো, কিন্তু আমি যে এটা বস বোঝাচ্ছি সেটা বোঝানোর জন্য বসের সাথে এখানে সাধারণত একটা হর্ষ চিহ্ন ব্যবহার করা হয়, যে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই অটা এখানে থেমে গেল, এটার সাথে অটার আলাদা করে উচ্চারণ করা হবে না। তো এখন আসলে এই হর্ষ চিহ্ন ভাষায় ওইভাবে ব্যবহার করা হয় না, তবে কোনো কোনো ক্ষেত্রে যদি উচ্চারণটা নিয়ে কোনো ঝামেলা হয়, ঠিক মতো বোঝাতে হবে এরকম কোনো বিধিনিষেধ থাকে যে উচ্চারণটা যেন মানে
তুমি যেটা বোঝাতে চাচ্ছ সেটা যেন উচ্চারণ অনুযায়ী হয়, তাহলে সেক্ষেত্রে বিকল্প এই তোমার হর্ষ চিহ্নটা ব্যবহার তুমি করতে পারো। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা মোটামুটি 16টা তোমার জ্যোতি চিহ্নের ব্যবহার বাংলা ভাষার ক্ষেত্রে পড়লাম। উম, আমরা এই দম নেওয়া বা থামার জন্য না, আসলে আমরা লিখিত ভাষার ক্ষেত্রে, লিখিত ভাষায় তো থামা দম নেওয়াটা বোঝা যায় না। আমরা যখন কথা বলি তখন থামা দম নেওয়া এসব আমরা বুঝতে পারি, কিন্তু যখন আমি লিখি কোনো কিছু, লিখিত ভাষার ক্ষেত্রে আমি যদি জ্যোতি চিহ্নটা ঠিকঠাক মতো ব্যবহার না করি, তাহলে কিন্তু আমি আমার অর্থটাকে স্পষ্ট করতে পারবো না। তাহলে আমার মনের ভাব প্রকাশ করতে হলে, অর্থটাকে ঠিক মতো বোঝাতে হলে অবশ্যই আমাকে জ্যোতি চিহ্নের ব্যবহারটা সম্পর্কে জানতে হবে। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? দেখো, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম, পরীক্ষার জন্য কিভাবে এটা গুছিয়ে লিখবো, একটু বুঝিয়ে দিলে ভালো হয়। পরীক্ষার জন্য কিভাবে এটা গুছিয়ে লিখবে? তোমাদের পরীক্ষাতে, তোমাদের পরীক্ষাতে যেটা হবে যে হয়তো এরকম নিয়ম, প্রশ্নটা এরকম থাকবে, একটু লিখে নাও প্রশ্নটা। জ্যোতি চিহ্ন কাকে বলে বা বিরতি চিহ্ন কাকে বলে? বিরতি চিহ্ন কাকে বলে? তার পরের অংশ থাকবে বাংলা 15টি বিরতি চিহ্নের ব্যবহার, 15টি বিরতি চিহ্নের ব্যবহার উদাহরণ সহ উল্লেখ করো। তাহলে তোমার কাছে এখানে কিন্তু দুটো বিষয় আছে। একটা হচ্ছে জ্যোতি চিহ্ন কাকে বলে সেটা জানতে চাওয়া হয়েছে, 2 নাম্বার হলো বাংলায় 15টি বিরতি চিহ্নের ব্যবহার উদাহরণ সহ তোমাকে মেনশন করতে বলা হয়েছে। তাহলে তোমাকে অবশ্যই 15টা জ্যোতি চিহ্ন, ধরো প্রথমে লিখলে দাড়ি, তারপরে দাড়ির ব্যবহারটা কোন ক্ষেত্রে হয় সেটা লিখলে, তারপরে একটা উদাহরণ দিয়ে সেটা স্পষ্ট করলে। কমাটা যখন লিখতে হবে, কমাতে কিন্তু আমরা 5টা ব্যবহার করেছি, কাজে কম করে হলেও কিন্তু সেক্ষেত্রে তোমার 3টা ব্যবহার তো মেনশন করতেই হবে। এবার ক্লিয়ার হয়েছে? জি জি ম্যাম, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? না ম্যাম, আর কোনো প্রশ্ন নেই। তোমাদের সাথে নেক্সট ক্লাস হবে হলো 23 তারিখ, থার্সডে। আমি 7টাই বলেছিলাম, 7:30 নিলেই বোধহয় ভালো হয়। তোমাদের কি বৃহস্পতিবারে ক্লাস হলে ভালো হয় নাকি শুক্রবারে ক্লাস হলে ভালো হয়? শুক্রবার ছুটির দিন, তোমাদের কারো কোনো কাজ বা প্রোগ্রাম থাকতে পারে, সেক্ষেত্রে বোধহয় বৃহস্পতিবারটাই ভালো। আবার বৃহস্পতিবারে তো তোমাদের কি কি যেন কাজ থাকে ইউনিভার্সিটিতে, বলো দেখি। জি ম্যাম, ম্যাম, শুক্রবারে নিলেই ভালো হয়। এবারে আগামী বৃহস্পতিবার শুক্রবারে আমাদের। নিলেই ভালো হয়। শুক্রবারে নিলে ভালো হয়, হ্যাঁ। কি কি জি কেউ ম্যাম। একজন বলছিলে আগামী বৃহস্পতিবার ম্যাম, আমাদের ডিপার্টমেন্টাল একটা পিকনিক হবে, তো প্রোগ্রাম। সেক্ষেত্রে। ও, ম্যাম তাহলে তো আমরা শুক্রবারেই জি তাহলে করি। ম্যাম। তাহলে আমি এখানে লিখে রাখছি 24 তারিখ। তাহলে 24 তারিখ হলো ফ্রাইডে। তাহলে আগামী ক্লাসটা 3 সেকশনেই তো সবাই আছো, তাই না? জি মিস। তাহলে শুক্রবারে। জি ম্যাম, শুক্রবার দিলে সবাই করতে পারবে। শুক্রবার দিলে সবাই করতে পারবে। তাহলে তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে 24/4/26, কয়টা থেকে? 7:30।
জি ম্যাম, 7:30টাই থাকুক, সমস্যা নাই। ওকে। রোল কল করছি। তোমাদের পিকনিকে কোথায় নিয়ে যাচ্ছে? গাজীপুর। গাজীপুরে। তোমরা কি সেমিস্টার ওয়াইজ যাও নাকি পুরো সবাই নিশ্চয়ই একসাথে হয় না, মানে ব্যাচ ওয়াইজ যাও নাকি পুরো সিভিল একসাথে যাও? ম্যাম, হোল ডিপার্টমেন্ট উইথ ফ্যাকাল্টি মেম্বার্স যায়। হোল ডিপার্টমেন্ট হলে তোমাদের হোল ডিপার্টমেন্টের স্টুডেন্ট সংখ্যা কত? 5টা ব্যাচ চললে তো অনেক হওয়ার কথা না, 4টা ব্যাচ? আচ্ছা, আজকে হলো 17 তারিখ। ওকে। সেকশন এ, খেয়াল করো, রোল কল করছি। সেকশন এ, রোল 1, Present, ma'am. রোল 2, আর 3, আব্দুল্লাহ। মিস আমার রোল তো 3। প্রেজেন্ট ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, 3ই ডেকেছি রে বাবা, 3 বলেছি, 3, 5, রোল 5, 9, 6, Present, ma'am. 7, 8, Present, ma'am. 9, Present, ma'am. 10, Present, ma'am.